সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে তুলনামূলক একটু বড় একটা উদ্দীপক বলা হয়েছে, যে উদ্দীপকে তোমার এ বি সি ডি এরকম চারটা বিন্দু দেওয়া আছে। একটি আবার বলেই দিছে যে এটা একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। ওকে, খুবই ভালো কথা। এরপর বলছে যে এডি সরলরেখা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে এবং ডিসি সরলরেখা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। মানে একটা বিন্দুগুলো ছেদ করার একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, ঠিক আছে। তো উদ্দীপক দিয়ে তো এখন আমাদের কাজ নেই, এখন আমাদের সরাসরি চলে যাবো আমরা ক নম্বর কোয়েশ্চেনটাতে। তো ক নম্বর কোয়েশ্চেনতে যে ব্যাপারটা বলা হয়েছে যে এডি এর মধ্যবিন্দু এম হলে, এই যে এ আর এই যে ডি, এ আর ডি এর মধ্যবিন্দু এম হলে সি এম এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে আগে হচ্ছে আমাদের মধ্যবিন্দু ব্যাপারটা আগে জানতে হবে যে মধ্যবিন্দু কীভাবে বের করে, যে এ ডি এর মধ্যবিন্দু। ওকে, তো মধ্যবিন্দু বের করার যে সূত্রটা সেটা খুবই সহজ একটা সূত্র। আমরা হচ্ছে এখানে একটু দেখব। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে একটু বলছে ক নম্বরে বলছে এ আর হচ্ছে ডি। ওকে, এ বিন্দু আছে, একটা ডি বিন্দু আছে। আমরা হচ্ছে একটু লক্ষ্য করে দেখি যে হচ্ছে আমাদের আচ্ছা, তাহলে একটু দেখি। তোমার হচ্ছে এই বিন্দুটা বলা আছে -1, -1 আর ডি বিন্দু -3, +3। -1, -1 আর হচ্ছে -3, +3। এই দুইটার মধ্যবিন্দুটা লাগবে আমাদের। তো মধ্যবিন্দু বের করতে হলে আমাদের এই দুইটা বিন্দু জানা থাকলে মধ্যবিন্দু নির্ণয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা হচ্ছে একটু দেখতে যাচ্ছি। সূত্রটা হচ্ছে, ধরো একটা বিন্দু দেওয়া আছে x1, y1। ওকে, একটা বিন্দু দেওয়া আছে x2, y2। তাহলে এই দুইটা বিন্দুর যদি আমি মধ্যবর্তী দূরত্ব মধ্যবিন্দুটা যদি বের করতে চাই, তাহলে মধ্যবিন্দু ইকুয়ালস টু হবে, আচ্ছা মধ্যবিন্দু কিন্তু একটা স্থানাঙ্ক। ওকে, মানে হচ্ছে এর এক্স এর মানও আছে আবার কি ওয়াই এর মানও আছে। তাহলে এটার এক্স এর মানটা যদি আমাকে বের করতে হয় তাহলে খুব সহজ উপায় আমি বের করতে পারবো। সেটা কি হবে জানো, যে এই যে আমাদের যে এক্স এর দুইটা মান আছে x1 আর হচ্ছে x2, এই দুইটাকে আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই না, তাহলে আমি মধ্যবিন্দুর এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে ওয়াই এর মানও সেম, যে আগে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুকে যোগ করে, এই দুইটা বিন্দুকে যোগ করে তোমার হচ্ছে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাবে বলো তো, তোমার এই যে মধ্যবিন্দুর এক্স এর মান, মধ্যবিন্দুর ওয়াই এর মান। এই ছোট্ট একটা সূত্র, এই ছোট্ট একটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। ওকে, তাহলে এখানে আমি এডি এর মধ্যবিন্দু তাহলে কি হবে, মধ্যবিন্দু হচ্ছে কি বলতো তোমার, দেখো x1 প্লাস x2, তার মানে কি বলতো -1 প্লাস -3। তাহলে প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলো তো, -3 হয়ে যাবে না? হ্যাঁ, এটা কিন্তু -3 হয়ে যাবে। তাহলে এটা এইভাবে লিখে দিব। আর নিচে কি হবে বলো তো 2, কারণ 2 দিয়ে ভাগ দিতে হবে। এরপরেরটা কি হবে বলো তো, কমা দিয়ে দুইটার y এর যোগফল, তাহলে কি -1 প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন একটু লক্ষ্য করে দেখি, -1 আর -3 কত হয়, -4। -4কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে -2। আর এখানে আসবে হচ্ছে তোমার 2। দেখো এই যে -1 থেকে +3 গেলে 2 থাকবে, আর সেই 2 দিয়ে তুমি যদি 2কে ভাগ করো তাহলে অ্যান্সার হবে 1। অ্যান্সার হবে 1। ওকে, তাহলে কিন্তু আমরা এডি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন আমার বলছে যে এডি এর মধ্যবিন্দুর আবার ওরা একটা নাম দিয়ে দিছে। সেই নামটা হচ্ছে, নামটা কি দেখি, নামটা হচ্ছে এম। এখন তোমাকে বলছে যে সেই মধ্যবিন্দু যদি এম হয় তাহলে সিএম এর দৈর্ঘ্য নির্ণয় করো। সিএম মানে কি, এই যে এখানকার সি 8,4, 8,4 এর তোমার কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে 8,4। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এম বিন্দু, কত -2,1, আর হচ্ছে তোমার সি বিন্দু, তাই তো সিএম বের করতে হবে 8,4, 8,4। ঠিক আছে, তাহলে এখন এটা যদি তোমাকে দূরত্ব বের করতে হয় তাহলে তো দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে কি বলতো, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটু লিখে দিই সিএম দূরত্ব কি হবে বলতো, এটা ধরো আমি ধরে নিলাম এটা x1, এটা y1, এটা আমি ধরে নিলাম x2, এটা ধরে নিলাম আমি y2। তাহলে সেক্ষেত্রে x1 মাইনাস x2 তার মানে কি -2 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 1 মাইনাস 4 স্কোয়ার। ওকে, এটা দেখো -2 আর হচ্ছে -8 মিলে কি হচ্ছে -10। -10 কি স্কোয়ার করলে এখানে হবে 100, মানে স্কোয়ার করলে আমরা জানি কোনো ঋণাত্মক মান তার আত্মপ্রকাশ পায় না, ওটা বাদ হয়ে যায়। ঠিক একই রকম এইখানেও সেম, এখানে আছে কি 1 - 4 তার কি -3, -3 কি স্কোয়ার করলে কি হবে বলো তো 9।
এখানেও কিন্তু আত্মপ্রকাশের কোনো ব্যাপার স্যাপার হবে না, কারণ জোর পাওয়ার হিসেবে আছে। তো কখনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে কখনোই ঋণাত্মক মান আসে না, ওটা বাদ হয়ে যায়। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা চাইলে এটাকে দশমিকেও রাখতে পারি, আবার চাইলে এইভাবেও রেখে দিতে পারি, দুইটা করলেই অ্যান্সার। ওকে, আর অবশ্যই অবশ্যই এখানে কিন্তু এককটা আমাদের দিতেই হবে। একক যদি না দিই তাহলে কিন্তু আমাদের মার্ক কর্তন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওকে, আচ্ছা, আশা করি আমরা হচ্ছে এটা বুঝতে পেরেছি। এখন সরাসরি চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনটাতে। পরবর্তী কোশ্চেন আমাদের যেটা বলা হয়েছে একটু দেখো, একটু লক্ষ্য করে, যে দেখাও যে ABCD, বলছে যে ABCD এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা, এই চতুর্ভুজের ক্ষেত্রফল আছে এই ABC, মানে যে এই ABC মানে এটা দিয়ে যে ত্রিভুজ গঠন করা হয় এর ক্ষেত্রফল এর দ্বিগুণ। কি বললো ব্যাপারটা, যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা তোমাকে দেখাইতে হবে। তার মানে কি ত্রিভুজটা ছোট হবে, চতুর্ভুজটা বড়। কতটুকু বড় হবে? দ্বিগুণ বড় হবে। ওকে, এটাই হচ্ছে আমাকে বের করতে হবে। তো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি সমাধানে চলে যাব। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে কি এক এক করে আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমার হচ্ছে ABCD এটা জানা লাগবে, যে ABCD। আর আমি এর আগেই বলে দিচ্ছি ভাইয়া, যখনই তোমাদের এমন চতুর্ভুজের কথা বলবে তোমরা অবশ্যই কি করবে বলো তো, যে বিন্দুগুলাকে একটু কষ্ট করে হলেও একটা তোমার হচ্ছে চতুর্ভাগে স্থাপন করে নিবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে বিন্দুগুলো কীভাবে ঘড়ি কাটার দিকে বা বিপরীতে ঘুরতেছে ব্যাপারটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে A বিন্দু, B বিন্দু আর C বিন্দু, D বিন্দু, তাই তো? তাহলে এই বিন্দু আমাদের হচ্ছে কি ছিল বলতো, -1, -1, 10, 0, -1, -1, 10, 0। তারপরে C বিন্দু কি ছিল, C বিন্দু এখান থেকে মনে হয় দেখে নেওয়া যাবে। C বিন্দু ওই যে দেখো, D বিন্দু হচ্ছে -3, 3, আর C বিন্দু ছিল 8, 4, এটা হচ্ছে 8, 4, এটা হচ্ছে কি -3, +3। তাহলে দেখো আমরা কিন্তু বিন্দুগুলো লিখে ফেলছি। এখন সুন্দর মতন একটু কষ্ট করে হলেও বিন্দুগুলা স্থাপন করে নিব। ওকে, তাহলে স্থাপন করলে কি হবে বলো তো, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। জাস্ট আমাদের ঘরগুলো ঠিক রাখবো। -1, -1 অবশ্যই এইখানে হবে। ওকে, এটা হচ্ছে A বিন্দু। এরপরে হচ্ছে আমাদের B বিন্দু, B বিন্দু কত, 10, 0, দেখো 10 আর 0 এইখানেই হবে। এরপরে হচ্ছে C 8, 4, তার মানে 8 যাব আর হচ্ছে এখানে 4, সব প্লাসের দিকে। ওকে, এরপরে হচ্ছে -3, 3, তাহলে x এর মান -3 যে বাম পাশে, আর হচ্ছে y এর মান +3 উপরে, এই যে এরকম। তাহলে এটা হচ্ছে D। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে দেখো কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়ে গেলাম, যে এই চতুর্ভুজটা আমাদের নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে চতুর্ভুজের নিয়ে যদি কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই এই যে বিন্দুগুলো কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে হবে, তাই তো? তো দেখো এইভাবেও যদি আমি ঘুরাই, এই যে এইভাবে যদি যাই, এটাও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক কি হলো, ABCD। আমি যদি এভাবে যাই এটাও কি হবে বলো তো, ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে এখন এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে আমি যে চতুর্ভুজটা পাই, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে কিভাবে করব, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল প্রথমে দিব হাফ, তারপরে হচ্ছে নির্ণায়ক সাইন দিয়ে এখানে কত বলো তো, -1, -1। দেখো তারপরে কি বি বিন্দু, বি বিন্দু হচ্ছে কত, 10, 0। তারপরে কি বলো তো, সি বিন্দু, সি বিন্দু কত, 8, 4। তারপরে ডি বিন্দু, ডি বিন্দু কত বলো তো, -3, 3। ওকে, আর হচ্ছে দেখো ভাই, আমি যদি এই বিন্দু থেকে বি বিন্দু যাই, তারপরে সি, তারপরে ডি, এখানে গিয়ে যদি থেমে যাই তাহলে কিন্তু আমরা চতুর্ভুজ পাচ্ছি না। আমি যতক্ষণ আবার এই বিন্দুতে ফিরে আসতেছি দেখো, তাহলেই কিন্তু পুরো একটা চতুর্ভুজ হচ্ছে। তাহলে আমি যেই বিন্দুতে শুরু করছি আমাকে ওই বিন্দুতে কিন্তু ফেরত আসতে হবে। তাই ফেরত আসলে কী হবে বলো তো, এই যে -1, 1 এটা আবার দিতে হবে। এরপরে কি, ওই যে আমাদের ছোট্ট একটা গল্প, যে সফলতার গল্প, যেটা ব্যর্থতা দিয়ে প্রথমে শুরু হয়, কী হয় বলো তো, এই যে দেখো, এই যে এইভাবে প্রথমে মাল্টিপ্লাই, এটা ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, তোমার হচ্ছে এটা হবে 0, এটা হবে কি 40, এটা 3 24, এটা কত, মাইনাসে +3। ওকে, এরপরে কি ছোট একটা পজ নিব। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন আমাদের সফলতার গল্পটা শোনাই দিব সবাইকে। সফলতার গ্রাফটা অবশ্যই কি উপরের দিকে যাবে, এই যে দেখো এভাবে। তাহলে সেক্ষেত্রে এইভাবে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে কি বলতো +0, এখানে হচ্ছে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হবে, আর 3 আর 4 12। ওকে, 3, 4, 12, আর এখানে কত হবে বলতো, -3।
ওকে, তাহলে আমাদের এতটুকু ক্যালকুলেশন শেষ। এখন আমরা দেখবো যে দেখো এখানে কত হচ্ছে বলতো, 40 আর 24 64 আর 3 67। ওকে, তাহলে এখানে আসলো 67, আর এখানে আমি মাইনাসটাকে দিয়ে রাখলাম কারণ এটাকে পরবর্তীতে আমি প্লাস করতেও পারবো। তো দেখো তোমার হচ্ছে -10 আর হচ্ছে এখানকার -12, তাহলে কত হলো -22 আর হচ্ছে -3, তাহলে -25। তো -25 আর এখানকার তোমার হচ্ছে তাহলে +25 হয়ে যাবে, তাই তো, +25 হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন দেখো এটা তুমি যদি হাফ লেখো আর হচ্ছে এটা যদি তুমি যোগ করে দাও, তাহলে সেক্ষেত্রে 67 আর হচ্ছে এটা করলে 80, তাহলে কত 92, তাই তো, 92ই তো হচ্ছে, হ্যাঁ 92 হচ্ছে। তাহলে 92 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 41, ঠিক আছে 41। দেখো 92, না এটা 41 না, 92কে ভাগ করলে কত হয় দেখি তো, 46। হইতে পারে, এরকম মিস্টেক হইতে পারে, 46। ওকে, 92কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলতো, 46, এত বর্গ একক। খুবই ভালো কথা। এখন আমরা চলে যাব এই ABC এর ক্ষেত্রফলে। এতটুকু ক্ষেত্রফল শেষ, এবার দেখি আমরা ABC এর ক্ষেত্রফলটা আসলে কত আসে। ABC এর ক্ষেত্রফল, ওকে, ABC এর ক্ষেত্রফল। তাহলে লিখি ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল খুবই সহজ হবে বলতো, সহজই হবে। কীভাবে সহজ হবে দেখো, এখানে হাফ, জাস্ট নর্মাল এখন বিন্দুগুলো দিয়ে দেবে, এখানে আর ঘড়ি কাটার দিকে মেঘে কোনো কথা নাই। তোমার হচ্ছে A বিন্দু, B বিন্দু, C বিন্দু দিয়ে দিতে হবে। A বিন্দু হচ্ছে -1, -1, B বিন্দু হচ্ছে তোমার কি ছিল 10,0, তো 10,0, তারপরে C বিন্দু হচ্ছে 8,4, তাহলে এই যে 84, আর যে বিন্দুতে শুরু করছি সেখানে আবার ফিরে আসতে হবে। ওকে, তাহলে আমরা ফিরে চলে আসলাম। আর এখন আমরা ব্যাপারটা এখান থেকে একটু দূরে সরাই আনি, হ্যাঁ, তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজ এক হয়ে যাবে। এরপরে কি বন্ধুরা বলো তো, তোমার হচ্ছে খুবই সহজ একটা উপায়, সেটা হচ্ছে কি হবে, ওই যে তোমার সফলতা তোমার ব্যর্থতা, কত হচ্ছে 0, 40, -8, ওকে, মাইনাস এখানে কত -10, তারপরে কি 0, তারপরে -4, এরপরে হাফ থাকলো, এখানে কত, এই 0 লিখছি তো, হ্যাঁ 0, 0, 6 মানে হইতেছে 0 এটা, ঠিক আছে। তাহলে এটা গেলে কত হবে 32 হবে। এরপরে দেখো তোমার হচ্ছে -10 আর -4 কত হচ্ছে -14, তো মাইনাসে মাইনাসে +14। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে 4 আর 2 হচ্ছে 6, আর এখানে 3 আর 1, এটা তোমার হচ্ছে যদি তুমি করে দাও তাহলে কত আসবে বলো তো, 23 বর্গ একক। এখন এখানে যে ব্যাপারটা লক্ষণীয়, এটা আসছে 46 বর্গ একক, এটা আসছে 23 বর্গ একক। ওকে, তার মানে তুমি কি এখানে চাইলে লিখতে পারো যে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল, একটু লিখবা এখন হ্যাঁ, এখন চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল, তাই তো, চতুর্ভুজ ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, হ্যাঁ ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফলটা কত হবে বলো তো, তোমার হচ্ছে এখানে কত পাইছি, বুঝি দেখো পাইছি 46। আচ্ছা, 46 বর্গ একক, খুবই ভালো কথা, 46 বর্গ একক পাইছি। কিন্তু আমার তো আসলে ক্ষেত্রফল চাই না, দেখাইতে বলছে একটা দ্বিগুণ। তাহলে দেখো ভাইয়া, আমি যদি এটাকে একটু এভাবে লিখি, 2 × 23 বর্গ একক লেখা যাবে, বলো? এই দেখো তোমার 2 × 23 মানে কি 46 না, এটা কিন্তু লেখা যাবে। ওকে, তাহলে যদি লেখা যায় তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে বলো 23 বর্গ একক এটা আসলে কার ক্ষেত্রফল ছিল। 23 বর্গ একক কার ক্ষেত্রফল ছিল, দেখো তো, এই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ছিল না, এই দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কিন্তু 23 বর্গ একক। তার মানে আমি ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু বলতে পারি 2 × ত্রিভুজ ABC। ওকে,
তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এবিসিডি এর চতুর্ভুজের ক্ষেত্রফল আসলে এবিসি এর দ্বিগুণের সমান। দেখো যে এবিসি এর দ্বিগুণের সমান। ওকে, এটাই কিন্তু আমাদের প্রমাণিত মানে প্রুভড। ওকে, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে, যেটা বলা হয়েছে একটু বড়, এটা একটু টাইম লেগে যাবে আমাদের বুঝতে করতে। পি কিউ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। পি কিউ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে পি কি আর কিউ কি, এটা তো বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, পি কিউ হচ্ছে এই যে দেখো এখানে পাওয়া যাবে, দেখো এডি সরলরেখা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, পুরোটা যদি এখন একবারে পড়তে যাই তাহলে কিন্তু বোঝা কষ্ট। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে জানো, একটু ভেঙে ভেঙে কাজগুলো করি। যেহেতু আমার পি কিউ সরলরেখা বলছেই, তার মানে পি বিন্দু আর কিউ বিন্দু জানাই তো লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, এই যে এখান থেকে একটু কষ্ট করে পি বিন্দুটাকে একটু বের করে নিব। তাহলে আগে হচ্ছে এডি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বিন্দু হচ্ছে কি ছিল বলতো, -1, ডি বিন্দু কি ছিল বলতো তোমার হচ্ছে -3, ওকে। বলছে এই এডিটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আগে এডি সমীকরণ বের করতে হবে, তাই তো, তারপরে এক্স অক্ষের ছেদবিন্দু। তাহলে এডি সমীকরণ, ওকে। এডি সমীকরণ যদি তোমাকে বের করতে হয় তাহলে তুমি কি করবে বলতো, এই যে সূত্র y - y1 - y2 = x - x1 - x2, দ্যাটস ইট। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে ছোট্ট করে তুমি একটু লিখে নাও, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, ওকে। তাহলে তোমার বসানোর কোনো ভুল হবে না। এটা কিন্তু সূত্রের জন্য লিখছি, লিখার পরে আমরা হচ্ছে এই সূত্রটা মুছে দেব, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখব এখানে, তাহলে কি হচ্ছে বলতো, y - y1 কত বলতো, এই যে মাইনাসে এটা +1। এরপরে কি হবে বলতো, এখানে -1। এরপরে y2 কত হচ্ছে বলতো, এই যে এখানকার 3, তাহলে -3। এরপরে x এখানে x মানে কিন্তু x অক্ষ, y মানে y অক্ষ, x আর y কিন্তু চলক আকারেই থাকবে। তাহলে x1 আবার মাইনাসে প্লাস, এরপরে -1, এরপরে কি হবে বলতো, মাইনাসে +3, কারণ এখানকার মাইনাস আর এই যে -3 এর আগের মাইনাস কত হয়ে যাবে বলতো, মাইনাসে +3। এরপরে y+1 এখানে কত হচ্ছে বলতো, -4, এখানে কত হচ্ছে 2, এটা হচ্ছে x+1। এরপরে তুমি কি করবে বলতো, তোমার হচ্ছে এখানে আমি যদি দুই পাশে দুইটা 2 গুণ করে দিই, ব্যাপারটা বুঝা নিও, যে দুই পাশে দুইটা 2 গুণ করে নিই, এটা কিন্তু ভাইয়া দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন করবে এটা একবারে করে ফেলবে, ঠিক আছে। দেখো 2 কাটাকাটি চলে যায় না, তার মানে তুমি 2 দিয়ে কি দুই পাশে গুণ করতে পারো, তাই তো। এটা আর কষ্ট করে দেখানোর দরকার নেই, তোমরা সুন্দর মতন কি করবা, বড় হয়ে গেছে তো এখন এগুলো সব ছোটোখাটো ক্যালকুলেশন, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা হচ্ছে একবারে করে ফেলতে পারি। তাহলে এটা হয়ে যায় -2, এটা y+1, এটা হয়ে যাবে কি জাস্ট x+1। এখন দেখো এখানকার -2 এখানে গুণ আকারে আছে, সরি ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে y+1 এখানে কি -2x - 2, ওকে। তার মানে সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে চলে আসি তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো বলতো, 2x + y - 2 এ পাশে আসলে +3 = 0। দেখো বন্ধুরা, দেখে নাও, এটাই কিন্তু তোমাদের প্রথম এই সমীকরণটা, ওই যে এডি সমীকরণ, ঠিক আছে, এডি সমীকরণ, ওকে। এই যে এখান থেকে এডি সমীকরণ, আর এটা হচ্ছে যা সূত্রটা, ঠিক আছে, সূত্রটা মুছে দিলাম। তাহলে এটা হবে আমাদের এডি সমীকরণ। এখন আমাকে কি করতে হবে বলতো, এখান থেকে এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে হবে, এক্স অক্ষের ছেদবিন্দু। তাহলে ভাইয়া এডি সরলরেখা এক্স অক্ষকে ছেদ করলে, তাই তো, ছেদ বিন্দুতে কি হয় বলতো, বিন্দুতে y = কি হয় বলতো, 0। তাই না, আমরা এটা জানি যে এক্স অক্ষকে ছেদ করলে, এই যেমন দেখো এটা হচ্ছে এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত কোনো বিন্দু আছে এর y এর মান কত হয়, 0।
ঠিক একই রকম ওয়াই অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আছে ওর এক্স এর মান কি বলতো 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যখন এই যে তোমার হচ্ছে এডি সরলরেখা এক্স অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুতে ওয়াই এর মান কত হবে বলতো 0। এই 0টা কি করবো আমরা, বাসায় নিয়ে যাবো না? বাসায় নিব না, আমরা কিন্তু অবশ্যই যে এই সরলরেখায় সমীকরণে বসাই দিব। ওকে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 2x প্লাস এই যে দেখো ওয়াই জায়গায় কী লিখবো বলো তো 0 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো, এই যে 3 এর পাশে গেলে -3 আর 2 ভাগ হয়ে গেলে -3/2। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা একটু কষ্ট করে করলেই দেখবা যে -3/2 অ্যান্সার আসতেছে। তাহলে সেক্ষেত্রে অতএব নির্ণেয় পি বিন্দু, অতএব নির্ণেয় পি বিন্দু ওই যে এক্স অক্ষকে ছেদ করছে, এই যে তোমার হচ্ছে এডি সরলরেখা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কি বলতো তোমার পি এর মান। তাহলে নির্ণেয় পি বিন্দু ইকুয়ালস টু কী হবে -3,2 সরি -3/2 আর এটা হবে কি বলতো 0। দেখো আমরা কিন্তু পি বিন্দু পেয়ে গেছি। এখন কি করতে হবে বলতো, এখানে শেষ না, আবার কি করতে হবে, কিউ বিন্দু বের করতে হবে। কিউ বিন্দু, এখন কিউ বিন্দুটা আবার কি, যে ডিসি এতক্ষণ ছিল তোমার হচ্ছে এডি, এখন আবার বলছে কি বলতো এই যে ডিসি, এই ডিসি তোমার হচ্ছে সরলরেখা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে, মানে এখন আবার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হবে, ঠিক আছে, ডিসি এর জন্য। ডিসি, ওকে, খুবই ভালো কথা, একটা বিন্দু পাইলাম, কষ্ট করে একটা বিন্দু পাইলাম। এরপরে ডিসি লাগবে, ডি হচ্ছে কি বলতো -3,3 আর হচ্ছে সি হচ্ছে কত বলতো 8,4। এখন তোমার ডিসি সমীকরণটা বের করতে হবে। তো ডিসি সমীকরণ যদি বের করতে হয় তাহলে দেখি বিন্দুগুলোর এই পাশে পাঠাই না, ওরা বেশি দূরে চলে যাচ্ছে। এখানে থাকো ডি আর সি বিন্দু, তাহলে ডিসি সমীকরণ কি হবে বলতো, সমীকরণ বের করার সূত্র এই যে y - y1 y1 - y2 ইজ ইকুয়ালস টু x - x1 x1 - x2। ওকে, তো দেখো এখান থেকে আমি ছোট্ট করে এটা x1 এটা y1 লিখে দিই আর এটা হচ্ছে x2 এটা y2, তোমরা এইভাবে চাইলে একটু লিখে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে মানটা বসানো তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ওকে, কষ্ট হবে না। তাহলে বা দিয়ে বা কিছু নাই দিলাম, পরবর্তীতে এই সূত্রটা আমি বাদ দিয়ে দিব, সূত্রটা জাস্ট তোমাদের শেখানোর জন্য বা বারবার তোমাদের মনে করানোর জন্য সূত্রটা লেখা হচ্ছে। ওকে, তো প্রথমে দেখো তোমার হচ্ছে y - y1 কত বলো তো, ওই যে তোমার হচ্ছে ওইখানে 3, তারপরে 3 y2 কত বলো তো -4 ইজ ইকুয়ালস টু x - x1 কত বলো তো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +3, এরপরে -3 -8। আশা করি তোমরা বুঝতে পেরেছো মানগুলা বসানো। এখন জাস্ট কি করে দিব বলতো, আর কখনো ইজ ইকুয়ালস টু এখানে দুইটা লেখা যায় না, তো দেখো এটা আমি মুছে দিচ্ছি সূত্রটা। এই যে হচ্ছে আমার সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে এটা y - 3, এটা কত হবে -1 x + 3, এটা হবে কি -11। তাহলে দেখো দুই পাশ থেকে আমি কিন্তু মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি, এরপরে কি করবো, মাইনাস বাদ দেওয়ার পরে আর গুণ করবো, তাই তো, আর গুণ, আর এটাকে আর গুণ করাও লাগবে, এটা y - 3, নিচে 1 আছে, 1 লেখাও যা না লেখাও তাই একই কথা, 1 এর কোনো ভ্যালুই নেই। আচ্ছা, এই 11 এখানে তোমার হচ্ছে ভাগাকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 11y - 3 11 33 x + 3। এরপরে দেখো তোমার হচ্ছে সবগুলোকে যদি এই পাশে নিয়ে যায়, এখানে 0 হচ্ছে x + 3 -11y + 33, তাহলে 0টা আসলে এই পাশে লেখা আর এই পাশে লেখা একই কথা, এই পাশে লিখলে বেশি বেটার লাগে, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে x মিক্স চলে গেছে, হ্যাঁ না x আছে তো, এই যে x, তাহলে x - 11y, তাহলে এটা কত হবে বলো তো +36 ইকুয়ালস টু 0। দেখো বন্ধুরা, এইভাবে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই সরলরেখাটা, এই যে তোমার হচ্ছে ডিসি সমীকরণটা বা সরলরেখাটা, এটা আবার কি করছে বলতো, ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা জানি যে ওই যে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0, ঠিক আছে। তো ডিসি
সরলরেখা y অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে কার মান 0 হবে বলতো? ছেদবিন্দুতে x এর মান এখন 0 হবে, ঠিক আছে? যে x অক্ষে y এর মান 0, y অক্ষে কিসের মান 0 বলতো? x এর মানটা 0। ওকে, এটা দেখতে একটু লাগতেছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে কি করবো বলতো? ওই সমীকরণে জাস্ট এই যে এই সমীকরণটাতে x এর মান 0 বসাই দিব। তাহলে x এর মান 0 মাইনাস 11y প্লাস 36 ইকুয়ালস টু 0। এরপর দেখো অতএব y ইকুয়ালস টু কত হবে বলতো? 36/11। দেখো এই যে প্লাস 36 এই পাশে গেলে মাইনাস 36, আর মাইনাস দুই পাশ থেকে কি বাদ চলে যাবে, আর 11 দিয়ে যদি ভাগ করো তাহলে এই যে 11টা নিচে চলে আসবে, মানে এখানে গুণ আছে তো এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তোমরাও এটা করে দেখো, উত্তর এটাই আসবে। তাহলে নির্ণয় কিউ বিন্দু কি হবে বলো তো? কিউ বিন্দু এখানে আবার হচ্ছে প্রথমে এই যে 36/11 দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে কিন্তু প্রথমে সব বিন্দুর সবার প্রথমে কি এক্স এর মান বা ভুজের মান বসে, তাহলে এখানে ভুজ কিন্তু 0 আর হচ্ছে কোটি কত 36/11 হবে। এই গেল আপাতত পি আর কিউ, কেবল বের করলাম পি আর কিউ বিন্দু। এখন পি কিউ এটা আবার কি বলছে? এরপর একটা পরের প্রশ্নটুকু একটু পড়ে দেখি। পরের প্রশ্নে বলছে পি কিউ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে সরলরেখার পি আর কিউ বিন্দু জানি না, আর বলেই দিছিলাম ভাইয়া, বলেই দিছিলাম যে চারটা কথা যখন শুনবো, চারটা কথা বা চারটা ওয়ার্ড যখন আমরা শুনবো, কি চারটা ওয়ার্ড বলো তো? এই যে দেখো, আবারও বলতেছি, কি বলতো? কোণ, সমান্তরাল, লম্ব, হ্যাঁ লম্ব, আর হচ্ছে কি বলতো? সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। এই চারটা ওয়ার্ড যখনই শুনবো ভাববো যে এইটার এই যে এই চারটার একটাই সমাধান, সে কে বলতো? ঢাল। এই চারটার একটাই সমাধান, সে হচ্ছে ঢাল, ঠিক আছে? এই চারটা নিয়ে যদি কিছু কোনো কাজ করতে হয় তাহলে অবশ্যই ঢাল রিলেটেড কিছুই মানে ঢাল রিলেটেড দিয়েই কিছু করতে হবে। ওকে, মানে ঢালের সূত্র প্রয়োগ করেই তোমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে? খুবই ভালো কথা। তাহলে এখানে যেহেতু কোণের কথা আছে যে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি ঢাল নিয়ে তোমার কাজ করতে হবে না? ঢাল। আর ঢাল নির্ণয়ের সূত্রের আগে ঢালের যে সংজ্ঞাটা আমরা জানি, ঢালের সংজ্ঞাটা, ঠিক আছে? নতুন করে একটু ঢালের সংজ্ঞাটা একটু শিখিত, ঢালের সংজ্ঞাটা একটু জানি। ঢাল, ঢাল হচ্ছে কোনো সরলরেখা, কোনো সরলরেখা এক্স অক্ষের অন্য কোনো অক্ষ না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিক না, ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। এখন ধনাত্মক দিক কোনটা ভাই? যে ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে ধনাত্মক দিক এক্স অক্ষের। দেখো যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে বিপরীত দিকে। ধরো একটা সরলরেখা এইভাবে, ধরো এইভাবে গেল, ধরো তোমার এই যে এইটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা হবে? যে এইটা। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা বলতো? এই যে উপরের এটা হবে, ঠিক আছে? এটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। আর যদি তুমি এটা বলো তাহলে এটা হচ্ছে কি ঋণাত্মক দিকের সাথে কোণ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে তার তার ট্যানজেন্ট হবে ঢাল। তার ট্যানজেন্ট হবে কি বলতো? ঢাল। তার ট্যানজেন্ট কি হবে? ঢাল হবে। ওকে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি জানো? ওই যে দেখো তোমার হচ্ছে যে ত্রিকোণমিতিতে শিখছো না, সাইন কস ট্যান শিখছি না আমরা? সেই যে ওই ট্যানের এই ট্যানজেন্ট হচ্ছে ওর পুরো ভালো নাম, আর ডাক নাম হচ্ছে ট্যান, ছোট করে ভালোবেসে সবাই ট্যান ডাকে, ঠিক আছে? তার মানে কি এখানে অবশ্যই যদি তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে যদি কোনো সরলরেখা, তাহলে তার ঢাল কত হবে বলতো? ট্যান থেটা।
ঢাল হবে কি ট্যান থেটা। ওকে, তাহলে m ইকুয়ালস টু ট্যান থেটা। তার মানে কি ঢাল নির্ণয়ের আমরা আরও একটা সূত্র জানলাম যে ঢাল m ইকুয়ালস টু ট্যান থেটা, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে এই একটা আমরা সূত্র পাইলাম যে তোমার হচ্ছে m ইকুয়ালস টু ট্যান থেটা। আর আরেকটা সূত্র জানি, আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে দেখো আমি তো পি কিউ এর দুইটা বিন্দু জানি না, পি আর কিউ, পি বিন্দু আর হচ্ছে কি বলতো কিউ বিন্দু। কিউ বিন্দুটা মাত্র পাইলাম তোমার হচ্ছে কি 36/11, আর পি বিন্দুটা কত পেয়েছিলাম, পি বিন্দুটা পেয়েছিলাম -3/2, তাই তো, -3/2, 0। ঠিক আছে, তাহলে এই আমার পি বিন্দু কিউ বিন্দু। তাহলে ভাই দুইটা বিন্দু জানা থাকলেও আমরা ঢাল বের করতে পারি না? পারি তো। তাহলে হচ্ছে পি কিউ ঢাল, তাহলে এম পি কিউ ইকুয়ালস টু কত হবে বলতো, ওই যে সূত্র y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 কত হবে বলতো, তাহলে এটা ধরো x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা y2। তাহলে 36/11 মাইনাস তোমার হচ্ছে -3/2। তাহলে মানে এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো, তাহলে একবারে লিখলাম +3/2। আর নিচে কি হচ্ছে বলতো, তোমার হচ্ছে ও সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে 0 হবে। এটা হচ্ছে দেখো y2 মাইনাস y1, y1 হচ্ছে 0, তাহলে -0, এরপরে হচ্ছে x2 মাইনাস x1, তাহলে কি 0 মাইনাস -3/2। দেখো 0 আসলে ফ্যাক্ট না, কিন্তু সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার আসবে কি 36/11, নিচে হচ্ছে কত বলো তো 3/2, নিচে 3/2। তাহলে আমি জানি ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করি, গুণ দিয়ে উল্টা দিতে হয়, মানে রেসিপ্রোকাল বা ব্যস্তকরণ করে দিতে হয়। 36/11 গুণ, এই দেখো নিচেরটা কিন্তু হবে, কখনোই কিন্তু উপরেরটা হবে না, নিচেরটা, ঠিক আছে, নিচেরটা উল্টায় যাবে। তার মানে কি হয়ে যাবে বলো তো, এই যে পা যাবে উপরে আর মাথা যাবে নিচে, কত এই যে 3। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে বলো তো, এটা 3 × 36, তাহলে 12 দুগুণে 24/11। তো 24/11 যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে হচ্ছে আমাদের মানটা কত আসবে, বলো তো, যাই আসুক না কেন, আচ্ছা এটা এইভাবেই রাখি, যেভাবে আছে এইভাবেই থাক, আর কষ্ট করে করবো না। এখন আমরা দেখো যে ঢাল বের করো তো আরেকটা সূত্র শিখছি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমার চাইছেই এটা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো, সেটাই চাইছে। তাহলে আমি যদি ধরে নিই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে কি ট্যান থেটা ইকুয়ালস টু একটা ঢাল না, ট্যান থেটা ইকুয়ালস টু একটা ঢাল। তাহলে মনে করি আমার এই যে পি কিউ সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে কি ট্যান থেটার একটা ঢাল হবে না, এই তো একটা ঢাল তো তুমি পাইলা। তাহলে এম পি কিউ ইকুয়ালস টু তুমি কি বলতে পারো, একটা এম পি কিউ ইকুয়ালস টু কি বলতে পারো, ট্যান থেটা, ওই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ই ঢাল। তাহলে আমি হচ্ছে এখন বলতে পারি না যে আমার এই ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে 12/11, 24/11। অতএব বলা যায় ট্যান থেটা ইকুয়ালস টু ওই যে তোমার 24/11। ওকে, তাহলে অতএব আমি এখন এখানে থেটার মানটা বের করতে যাচ্ছি। তো জানো যে তোমার যদি থেটাকে রেখে যদি ও ট্যান চলে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার এই পাশে গেলে ও ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স। এটা আমাদের এত কষ্ট করে কোনো ক্যালকুলেশন করে বসাতে হবে ব্যাপারটা এমন না, আমরা একবারে ক্যালকুলেটর করবো। দেখো শিফট, তোমার ক্যালকুলেটরের শিফট যে অপশনটা আছে সেই শিফটটা প্রেস করে তোমার হচ্ছে এখানে ট্যান দাও, শিফট প্রেস করে ট্যান দাও, ঠিক আছে, শিফট প্রেস করে ট্যান দাও, তখন দেখবা যে ট্যান ইনভার্স চলে আসছে, ট্যান ইনভার্স। তারপর জাস্ট ব্র্যাকেটের মধ্যে যে এই মানটা লিখে দাও 24/11, 24/11, তাহলে দেখবা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছো। দেখবা থিটা ইকুয়ালস টু কত আসতেছে, 65.376 ডিগ্রি। ওকে,
একবারে ক্যালকুলেটরে শিফট দিয়ে ট্যান প্রেস করার পরে এই মানটা বসায় দাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে। এই যে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও আসলে এই যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।